তিস্তা পানি বন্টন চুক্তির সমাধান চান ডক্টর ইউনূস, ভারতের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ। অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে ভারতের সামরিক বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ। জেনেভা ক্যাম্পে অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট, নেপথ্যে জাহাঙ্গীর কবির নানক। প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বাংলাদেশের মতো ভাটির দেশের অধিকারকে গুরুত্ব দিয়ে তিস্তা নদীর পানি বন্টন চুক্তির সমাধান চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত এ চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করতে ভারতের সঙ্গে আলোচনা করবে তার সরকার। সাক্ষাৎকারটি প্রকাশ করে এনডিটিভি। রিপোর্ট দুলি মল্লিকের। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা পানি বন্টন চুক্তি দফায় দফায় আলোচনার পরও দূর হয়নি বাংলাদেশ ও ভারত দুদেশের মধ্যে মতপার্থক্য। এবার এই মতপার্থক্য দূর করতে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসে তারই তথ্য। বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই বিষয়টি নিয়ে কোনো দেশেরই লাভ হচ্ছে না। কতটুকু পানি বাংলাদেশ পাবে সেটা জানা উচিত। একই সঙ্গে পানির পরিমাণ নিয়ে যদি বাংলাদেশ খুশি নাও হয় তাতেও সমস্যা নেই উল্লেখ করে বিষয়টির সমাধান জরুরি বলে মনে করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকারকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এ সমস্যার সমাধান চান তিনি। ভারতকে চাপ দেওয়ার চেয়ে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা ঠিক বলে মনে করেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকারে সম্প্রতি বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যার বিষয়টিও উঠে আসে। এই বন্যার জন্য বিভিন্ন গণমাধ্যমে ভারতকে দায়ী করার বিষয়ে জানতে চাওয়া হলে চুক্তি সই না হওয়া পর্যন্ত এ ধরনের সংকটকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার তাগিদ দেন তিনি। সীমান্ত হত্যা সম্পর্কেও কথা বলেন ডক্টর ইউনূস। হত্যাকাণ্ড কোনো সমাধান নয় উল্লেখ করে আইনি উপায়ে সমাধানের উপর জোর দেন তিনি। সাক্ষাৎকারে উঠে আসে সার্ক প্রসঙ্গ। বলেন, আট জাতির এই আঞ্চলিক জোট মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও এখন শুধু কাগজেই সীমাবদ্ধ। তিনি সার্কের চেতনা পুনরুজ্জীবিত করতে চান বলে জানান। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে মিয়ানমারকে রাজি করাতে ভারতের সহায়তা চাইবেন বলে জানান ডক্টর ইউনূস। এ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন ডক্টর ইউনূস। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হামাসের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে সামরিক কমান্ডারদের ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশটির উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সের সভাপতির ভাষণে এসব কথা বলেন রাজনাথ সিং। এ সময় ভারতের উত্তর সীমান্তের পরিস্থিতি সহ প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক ঘটনা প্রবাহ শীর্ষ সামরিক নেতৃত্বকে বিস্তৃত ও গভীরভাবে বিশ্লেষণ করতে বলেন তিনি। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ভবিষ্যতে ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তা বিশ্লেষণ করে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলার জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন রাজনাথ সিং। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গড়ে উঠেছে অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট। নেপথ্যে মদত জুগিয়েছেন এলাকার প্রভাবশালী সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আর মাঠে থেকে সরাসরি নেতৃত্ব দিতেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। এসবের প্রতিবাদ জানালেই যাকে তাকে ফাঁসানো হতো মাদক সংক্রান্ত মিথ্যা মামলায়। 21 স্পেশালে দীপু শিকদারের 2 পর্ব প্রতিবেদনের প্রথম পর্ব আজ ক্যামেরায় ছিলেন এরশাদ আলী।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের উপর এভাবেই নির্বিচারে গুলি চালায় নানক রাষ্ট্রনের পোষ্য ক্যাডার জাম্বো। তার সেই গুলিতে প্রাণ হারায় নিরীহ এক তরুণ। আমাদের যে এখানে এমপি ছিল নানক, আর আমাদের এই যে ছিল রাষ্ট্রন, এদের পক্ষেরা ছেলে, আমাদের ক্যাম্পেরও ছেলে, এদেররা এখানে গুলি বর্ষণ করছে, আর তার জন্য আমার ভাগনাকে লাগলো আর সে মারা গেল। শুধু এই আন্দোলনেই নয়, বছরের পর বছর ধরে বিহারি ক্যাম্পে এমন নির্যাতনের গল্প অনেক। নানক ওর নেতৃত্বে মোহাম্মদপুর এলাকায় এই মাদক ব্যবসায়ীদেরকে উৎসাহ দিয়ে মাদক ব্যবসা করাইতো। ওরা এটার থেকে সিন্ডিকেট একটা তৈরি করেছে, তারা চাঁদাবাজিও করতো। যারা প্রতিদিন কামাই করে প্রতিদিন খায় তাদের উপরে অত্যাচার করছে। প্রকাশ্যে লাইন ধরে এখানে বিক্রি হয় হেরোইন, ইয়াবার মতো মাদক। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের ছত্রছায়ায় গড়ে ওঠে ভয়ঙ্কর এক মাদক সিন্ডিকেট। সরাসরি নিয়ন্ত্রণ করতেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তাদের আশীর্বাদে বুন্দিয়া সোহেল সহ সিন্ডিকেটের শতাধিক সদস্য দাপিয়ে বেড়াতেন জেনেভা ক্যাম্প। কথা না শুনলে ফাঁসিয়ে দেয়া হতো মাদক মামলায়। জাম্বুরা তো সব তো রাষ্ট্রের লোকজন, বুঝছেন না? ওরা আয়া অত্যাচার করে, মানুষের উপরে যেরকম তেরকম ব্যবহার করে, যার তার ঘরে পুলিশ পাঠায় দেয়, হয়রানি করে। আমাদের লোককে পাতার মামলা 500 মামলা দিয়ে ওদেরকে ভিতরে করে দিত। আর আমরা একটা সাধারণ দোকানদার, আমাদের থেকে টাইট চাইতো, টাকা চাইতো। আমার ছোট ভাইরা 7 নম্বর সেক্টরে নিয়ে যায়, ওরা অনেক মারছে, মানে মাদক খাওয়ায় মারছে, শরীরে ইনজেকশন দিছে, ইনজেকশন দিয়ে তারে মারছে। আমার বাসুরের ছেলে বাসায় ঘুমানো ছিল, ঘুমানো অবস্থায় নিয়ে যায়, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ওর চোখে পট্টি মারে ওরে মারা হয়েছে, এবং কি ওরে মিথ্যা মামলা দিয়ে সাজায় 200 গ্রাম হিরোইন দিয়ে রেজা চালান করছে। জমজমাট মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণে বিহারীদের সংগঠন এসপিজিআরসি শীর্ষ নেতাদের ভূমিকাও রহস্যজনক বলে জানিয়েছেন অনেকে। তবে যথারীতি তা অস্বীকার সংগঠনের সভাপতির। এখানে একটা সিন্ডিকেট কাজ করতেছে। মাদক তো হুট করে এখানেই চলে আসেনি, বর্ডার ক্রস করে এখানে আসে। বর্ডারে কেন একটা চাপ সৃষ্টি করা হলো না কেন? লাগামহীন মাদক কারবারিদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই পুলিশ কর্মকর্তা। এর পেছনে যারা মাস্টারমাইন্ড, যারা গডফাদার, যাদের আশ্রয় প্রশ্রয়ের মদদে তারা চলে, যারা তাদেরকে লিগ্যাল শেল্টার দেয়, এদের নামও আমরা সংগ্রহ করেছি। আমরা অতি শীঘ্রই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যোগ নেব। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে রয়েছে বলে দাবি পুলিশের। যারা এর সঙ্গে জড়িত তাদের তালিকা সংগ্রহ করেছি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে কিশোর আব্দুল মুতালিব হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহতাব মিনহাজের প্রতিবেদন। বৈষম্য বিরোধী আন্দোলনে কিশোর আব্দুল মুতালিব হত্যা মামলায় শুক্রবার বিকেল 4টার দিকে শাহজাহান খানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালতে আজকে ঘটনার পরিষ্কার তথ্য দিয়ে এই আসামির বিরুদ্ধে 10 দিনের প্রসিকিউশন পক্ষ রিমান্ড আবেদন দাখিল করেন। বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উনাকে 10 দিনের জন্য রিমান্ড চেয়েছিলেন। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় 4 আগস্ট কিশোর আব্দুল মোতালিবকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মোতালিবের বাবা বাদী হয়ে 26 আগস্ট মামলা করেন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। শাহজাহান খান এক যুগ আগেও ঢাকা শহরে ছিল না কোনো ফ্ল্যাট বা জমি। মন্ত্রিত্ব পাওয়ার আগে তার মাসিক আয় ছিল 1,70,000 টাকা। মন্ত্রী হবার পর তার সম্পদ বেড়েছে প্রায় 100 গুণ। নিজ জেলা মাদারীপুর আর ঢাকা শহরে গড়েছেন সম্পদের পাহাড়। আছে আবাসন, হোটেল ও শিপিং ব্যবসা। পরিবহন খাতে চাঁদাবাজির একক গডফাদার শাহজাহান খান। মাদারীপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান ও তার স্ত্রীর সম্পদ 15 বছরে বেড়েছে অস্বাভাবিক হারে, বেড়েছে বাৎসরিক আয়ও। মাদারীপুর শহরে মুকুটহীন সম্রাট শাহজাহান খানের দৃশ্যমান সম্পত্তির মধ্যে আছে 10 তলা একটি বাসভবন, 6 তলা একটি হোটেল, আছে সার্বিক ফুড ভিলেজ। মাদারীপুর স্কুল অ্যান্ড কলেজের জমি দখল করে সেখানে গড়ে তোলেন 4 তলা ভবন। একই শহরে রয়েছে তার 3টি পেট্রোল পাম্প, 4 তলা ভবনে নিজের বাবার নামে আসমত আলী খান হাসপাতাল। এছাড়া সার্বিক পরিবহনের মালিকও তিনি ও তার পরিবার। ভাইদের আছে অঢেল সম্পত্তি। রাজধানীর বুক জুড়ে সাবেক এই মন্ত্রীর রয়েছে একাধিক বাড়ি। মাদারীপুর 2 নম্বর আসন থেকে টানা 8 বারের এমপি ও 2 বার নৌপরিবহন মন্ত্রী ছিলেন শাহজাহান খান। জেলার সবকিছুই ছিল তাদের নিয়ন্ত্রণে। ছোট ভাই হাফিজুর রহমান জাচ্চু খান জেলার টেন্ডার নিয়ন্ত্রণ করতেন। মাদারপুরে তার ছোট ভাই জাচ্চু খান যত টেন্ডারবাজি কিশোর গ্যাং হইতে আরম্ভ করে তার এই নেতৃত্ব হয়েছে। এটা মাদারপুরের আনাচে কানাচে সকল লোকজনই জানে, অনেকে মুখ খুলতে পারে না ভয়ের কারণে। এটা কারেন্টটা চলতে তো কইতে পারতাম, মালিক সমিতির একটা চেক পয়েন্ট ছিল শ্রমিক ইউনিয়নের আমাদের মতো লোকজন, তারা আমাদের আটকাই রাখতো। ঠিক আছে, যাইতে দিত না, আইতে দিত না, জ্ঞানজাম করার চেষ্টা করতো। তো আমরা গেলে বলতো সাধারণ গাড়ির কোনো অটো চলতে হবে। রাস্তার ইলেকট্রিক কাজগুলো রাত্রের বেলা পরিচালনা কইরা সদর উপজেলার তো ভিতর তামাতি, ঠিক আছে, যেই টাকা টেন্ডার হয়েছে তার তো 3 গুণ বেশি টাকা নিয়ে সেই কাজ করছে। ঠিক আছে, অন্য কেউরে কাজ করতে দেয় নাই। শ্রমিক ফেডারেশনের সে দায়িত্বে থাকা অবস্থায় শ্রমিক দিয়া চাঁদাবাজি করা, তার ভাই টেন্ডারবাজি করছে মাদারীপুর শহরে, অন্য ভাইরা ভূমি দস্যুতা এবং সব কিছু মিলে তারা মাদারীপুরে ব্যাপক সন্ত্রাস লুটপাট। তার ছোট ভাই জাচ্চু নানা নামে খ্যাত, সে মাদারীপুর কিশোর গ্যাং পরিচালনা করা। আমরা এর সঠিক বিচার চাই। এছাড়া মন্ত্রী থাকা অবস্থায় চট্টগ্রাম বন্দরও ছিল ছোট ভাই জাচ্চু খানের হাতে। আর এক ভাই অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান। টেন্ডারবাজি, ভূমি দখল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ সহ ভয়ঙ্কর সব অভিযোগ শাহজাহান খানের পরিবারের বিরুদ্ধে। বিএনপি, জামায়াত সহ সাধারণ মানুষ এখন পর্যন্ত তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। বছরের পর বছর শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতির পদে থেকে তিনি হয়ে ওঠেন পরিবহন জগতের কিং। কাজ করেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীর সর্দার হিসেবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। জোট সঙ্গীদের সাথে বিএনপির বৈঠক, জনগণের স্বপ্নের দেশ গড়ার প্রত্যয়। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। জাতীয় ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এই কথা বলেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অগাস্টের বিজয় যারা মেনে নিতে পারেনি তারা ঘাপটি মেরে ষড়যন্ত্র করছে। মানিক শিকদারের রিপোর্ট। চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম সহ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন বিএনপির লিয়াজো কমিটি। আলোচনা শেষে গণমাধ্যমে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যুগপথের যে ঐক্যটা, সেই ঐক্যটা আমরা অটুট রাখছি। তিনি বলেন, জনগণের স্বপ্নের বাংলাদেশ গড়তে বিএনপির 31 দফা সাধারণ মানুষের মতামত নিয়ে কার্যকর করা হবে। আমাদের এই যুগপথ আন্দোলনের সময় আমরা যে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি, যে রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব দিয়েছে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগুলো বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে তুলে ধরব। আমাদের সকলে মিলে এই রাষ্ট্র মেরামতের বিষয়গুলো তুলে ধরব, কারণ এই সংস্কারগুলো জাতির আজকে প্রত্যাশা। এ সময় গণফোরাম সভাপতি বলেন, 3 মেয়াদে বিনা ভোটে নির্বাচন ও অর্থ পাচার করে দেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই নির্বাচনগুলি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। এটার জন্য যা যা করণীয় প্রয়োজন সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে পরামর্শ করে এই সকল অবশ্যই করবেন, আমরা আশা করি। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে রামপুরায় নিহত রিকশা চালক সাগরের পরিবারের কাছে অর্থ সহায়তা প্রদান শেষে রুহুল কবির রিজভী বলেন,
কালো টাকার মালিকদের অশুভ তৎপরতা রুখে দেয়া হবে। আমাদের এই বিজয়কে নস্যাৎ করার জন্য যারা অসন্তুষ্ট হয়েছে তারা কিন্তু থেমে নেই। যারা পরাজিত হয়েছেন তাদের ছিল অনেক কালো টাকা, তাদের আছে অনেক কালো টাকা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার দেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলায় কড়া সমালোচনা করেন রিজভী। এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে এবং আরও করতে পারে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শনিবার থেকে গার্মেন্টস শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। রাজধানী উত্তরায় মালিক, শ্রমিক নেতা, সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানানো হয়। গার্মেন্টস শ্রমিক নেত্রী নাজমা আক্তার বলেন, শ্রমিকদের দাবি মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। ভবিষ্যতে শ্রমিকদের যেন কালো তালিকাভুক্ত করা না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। এ সময় বিজিএমইএ এর পক্ষ থেকে রফিকুল ইসলাম বলেন, পোশাক শিল্প এখন কঠিন পরিস্থিতির মুখে, তাই কারখানাগুলো চালু রাখতে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা হবে। বাজারে এসেছে শীতকালীন সবজি। সরবরাহেও তেমন ঘাটতি নেই, তারপরও দাম না কমায় স্বস্তি মিলছে না ক্রেতাদের। অন্যদিকে প্রায় 2 মাস ধরে বাড়তি চালের বাজারে নেই কোনো সুখবর। অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজ, ডিম ও মাংসের দাম। সঞ্জয় অধিকারী রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে থরে থরে সাজানো বাহারি সবজি। গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি সরবরাহ বেড়েছে ফুলকপি, বাঁধাকপি, শিম সহ নানা ধরনের শীতের সবজির। তবে দাম তেমনটা কমেনি। ফুলকপি 60 টাকা পিস, বাঁধাকপি 60 টাকা পিস, পেঁপে আছে আপনার 40 টাকা কেজি, লাউ হলো 60 টাকা পিস, শিম হলো 280 টাকা। সাধারণ বাজারের পাশাপাশি রাজধানীতে কৃষকের বাজারে টাটকা শাকসবজি মেলায় ক্রেতাদের আগ্রহ বেড়েছে। আমাদের ওইখান থেকে এখানে একটু দামটা একটু বেটার, একটু ভালো ওইখানকার থেকে। আর আমরা পিওর যে সবজিটা এটা নিয়ে আসি আমাদের ক্ষেতের, ফ্রেশ, ওরা একদম ক্ষেত থেকেই সরাসরি নিয়ে আসে, এই জন্য দামটা মানে সব জায়গার মতো ওই রকমই, একই রিজনেবল। আলু, পেঁয়াজ, রসুন, আদার দাম রয়েছে অপরিবর্তিত। সবটার দামই কম আছে। পেঁয়াজ এখন 115 টাকা 10 টাকা বিক্রি করি, আলু 55 টাকা 50 টাকা বিক্রি করি, রসুন হলে এটা 220 টাকা 30 টাকা, আর আদা 240-50 টাকা এরকম। 2 মাস ধরে চালের দাম বাড়তি, সহসা কমারও কোনো লক্ষণ নেই বলে জানান বিক্রেতারা। দাম সে পুরোটাই আছে, খালি কমবো শুনতে আছে, কিন্তু কমার কোনো লক্ষণ দেয়নি। বাড়ার কারণে আমরা তো কোনো চাল বিক্রি করে কোনো লাভ বা একটা নেয়ার ওরকম সিস্টেমে নেই। কিনা দামে তো কাস্টমার নিতে চায় না, সব চালের দাম বাড়ছে। ইলিশ মাছের সরবরাহ বাড়লেও দাম তেমন কমেনি। আমরা শুনি যে ইলিশের অনেক উৎসাহ, কেন আমরা কিন্তু উৎসাহ জিনিস পাইতেছি না। কেন যে কথা পাবলিকে বলে আর ব্যবসায়িক কথা মিল নাই। তারা নেড়ে দেয় সস্তা, জায়গায় দেখে দাম, কারণ আমরা বিক্রি করি তাগুলো বিতর্ক হয়, কারণ আমরা যে দামে আনি তার যে আরো কম দামে তারা বলে। ডিম, মুরগি, গরু ও খাসির মাংস আগের দামে বিক্রি হচ্ছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। চলমান পোলিও টিকা কর্মসূচির মধ্যেও থেমে নেই গাজায় ইসরায়েলি হামলা। সর্বশেষ তেল আবিবের আক্রমণে প্রাণ গেছে 17 ফিলিস্তিনির। গেল মাসে গাজাবাসী কোনো রেশন পায়নি জানিয়ে জাতিসংঘ বলছে মানবিক সংকট এখন অসহনীয় পর্যায়ে। এদিকে যুদ্ধবিরতির অগ্রগতিতে নেতানিয়াহুকে চাপ দিলেও হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় নতি স্বীকার করবেন না বলে জানিয়েছেন। চোটের কারণে 1 বছরের বেশি সময় মাঠের বাইরে পেসার ইবাদত হোসেন। হাঁটুর জটিল অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর কয়েক সপ্তাহ ধরে অনুশীলনে ফিরেছেন তিনি। বাংলাদেশে আসন্ন ভারত সফরে দলের সঙ্গে থাকবেন ইবাদত। আমাকে ফিজিও এবং ট্রেনার, ফাস্ট বোলিং কোচ ওনারা যে প্রোগ্রাম দিয়েছে ওই প্রোগ্রামই ফলো করতেছি। তো এখনও পর্যন্ত ওনারা রেস্ট্রিক্টেড মিনস 100% এফোর্টে বোলিং করাটা এখনও ওনারা পারমিশন দেয় নাই। সো আমি স্টিল 70-80 এরকম কাছাকাছি এরকম বোলিং করতেছি। তো আমার যে প্ল্যান যেটা আছে, হয়তোবা বাংলাদেশ টিমের সাথে হয়তো আমাকে ইন্ডিয়াতে নিবে। ওখানে দেখা যাচ্ছে আমার যে বোলিং সাপোর্ট, আমার ডক্টর, ফিজিও, ফাস্ট বোলিং কোচ, ট্রেনার সবাইকে আমি পাবো।
এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। তিস্তা পানি বন্টন চুক্তির সমাধান চান ডক্টর ইউনূস, ভারতের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ। অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে ভারতের সামরিক বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ। জেনেভা ক্যাম্পে অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট, নেপথ্যে জাহাঙ্গীর কবির নানক। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন equuse-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।